নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অলৌকিক গল্প, সোনা করা জাদুকর। রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম। আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি, ৩-৪ শরিকে ভাগ হয়ে একখানা ঘরে বাস করে এক শরিক। এই অবস্থা। ধানের জোত জমি যা আছে তাতে একটা গোলাও ভরে না। রোহিণী রায়ের বর্তমান বংশধরগণ পেট পুড়ে দুবেলা খেতেও পান না। আমি আর নন্তু রোহিণী রায়ের চণ্ডীমণ্ডপে বেণী মাধব রায়ের পাঠশালায় রোজ পড়তে যাই। রোহিণী রায়ের চণ্ডীমণ্ডপের অবস্থাও ওদের বাড়ির মতোই। মস্ত বড় চণ্ডীমণ্ডপের এধারে ওধারে টানা রোয়াকে চুন সুরকি খসে পড়ছে, চালের খড় উড়ে যাচ্ছে। ১৩০৪ সালের বড় ভূমিকম্পে দেওয়াল ফেটে গিয়েছিল। এখন যদিও ১৩১৮ সাল হলো, এই ১৪-১৫ বছর সে দেওয়াল যেমন তেমনই রয়েছে। সেকেলে চওড়া মজবুত মাটির দেওয়াল, মাটির সঙ্গে কুচো বিচিলি, কাঠ কয়লা আর পুটিং চুন মিশিয়ে দেওয়াল তৈরি। ভূমিকম্প না হলে ১০০ বছরেও জখম হতো না। রায়দের এই চণ্ডীমণ্ডপ দেখতে অনেক দূর থেকে লোক আসে। এমন চমৎকার খড়ের ঘর আর এ দিগরে নেই। উলো বীরনগরের বিখ্যাত গরু ঘরামির তৈরি এই আটচালা। কি চমৎকার শলা বাখারির কাজ, কি সুন্দর রং করা বাখারির সজ্জা, সবই সুন্দর। গরু ঘরামির তৈরি মটকায় নাকি দুদিকে দুটো ময়ূর ছিল পেখম ধরা। সেসব অনেক দিনের কথা, আমার বাবার মুখে গল্প শুনেছে। রোহিণী রায়দের ৩ শরিক বর্তমানে দরিদ্র অবস্থায় ওই সেকেলে পৈতৃক আবাস বাটিতে বাস করে। তাদেরই একজন হচ্ছেন বেণী মাধব রায়, যার পাঠশালায় আমরা পড়ি। গুরুমশাই প্রায়ই আমাকে বলেন, তোমাদের তো অনেক কলাই মুগ হয় ঘরে না? আজ্ঞে হ্যাঁ। কত হয়? আমি জানি নে, বাবা জানেন। একদিন ১ কাঠা মুগ নিয়ে আসবি, বুঝলি? ১ কাঠা মুগের দাম হলো ৩ আনা। তাও কিনবার ক্ষমতা নেই বেণী কাকার। আমি বাড়ি গিয়ে মাকে বলতেই মা প্রায় ১০ সের মুগ ওদের বাড়ি পাঠিয়ে দিলেন আমাদের মাইনদার অর্থাৎ কৃষাণের হাতে। বেণী কাকা কি খুশি! ও হাজু, মুগ দিলে কে রে? মা দিলেন। বেশ বেশ, অনেক দিয়েছেন বৌমা। মা বলেছেন দরকার হলে আমায় জানাবেন। না না, আর জানাতে হবে না। একজনের কাছ থেকে সব নিতে হবে তার মানে কি? আর দিতে হবে না। নামটা মুখস্থ করো। বেণী কাকার দাদার নাম মদনলাল রায়। তার বয়স হয়েছে বটে, কিন্তু শরীরের গড়ন ও স্বাস্থ্য খুব ভালো। আমাদের গাঁয়ে অমন সুপুরুষ বৃদ্ধ আর একটিও নেই, অনেক গ্রামেই নেই। লাঠি খেলা, ঘোড়ায় চড়া, সরকি চালানোতে যৌবন বয়সে নাকি পাকা ওস্তাদ ছিলেন শুনেছে। কেউ বলে তার ডাকাতের দল ছিল। পুলিশের জুলুমে সে পেশা ছেড়ে দিয়েছেন। বর্তমানে তার অবিবাহিতা মেয়ে নীরু দিদি, বাসন্তী দিদি আর শান্তি দিদি। নীরু দিদি দেখতে তত ভালো নয়, বাসন্তী ও শান্তি দিদি সুন্দরী মেয়ে। মদন জ্যাঠামশাই এখন গরিব লোক। কোঁচার মুড়োয় বেঁধে হাট থেকে ১ কাঠা করে মোটা আউশ চাল আনেন ২ আনা দিয়ে। ২ আনাও জোগাড় করতে পারেন না সব দিন। পাড়া গাঁয়ে ২ আনা জোগাড় করা কি সহজ কাজ?
যতই সুন্দরী হোক, বিনি পয়সায় কে বা নেবে, তাই তাদের বিয়ে হয় না। কিন্তু মদন জ্যাঠা গরিব হলেও শান্ত প্রকৃতির লোক নন। তাঁর দাপটে গ্রাম শুদ্ধ সবাই তটস্থ। কথায় কথায় তার মান যায়, পান থেকে চুন খসবার জন্যে। ভয় করে তাকে খুব। সবাই বলে মদন রায় ডাকাত, কখন কি করে বসে তার ঠিক কি। সরকির এক হ্যাঁচকা টানে ভুঁড়ি হসকে দেবে। এই হচ্ছে মদন জ্যাঠার মুখের বুলি। এই হেন মদন জ্যাঠামশাইয়ের একবার, আচ্ছা থাক, গল্পটা একটু অন্যভাবে বলি। বর্ষার সকালবেলা, জন্মাষ্টমীর ছুটি সামনে আসছে। আমাদের গিরিধারীলালের আখড়ায় জাঁকিয়ে জন্মাষ্টমী হয়। লোকজন নিমন্ত্রণ হয়। লুচি, মালপোয়া, সুজি, গজা, চিঁড়ে, দই, আমসত্ত্বের চাটনি, এইসব প্রচুর খাওয়ায়। ছুটি হবে দুদিন পাঠশালায়, তাতেই আমরা খুশি। সেই কথাবার্তাই আমরা নিজেদের মধ্যে বলা বলি করছি, এমন সময় জয় বিশ্বনাথ, হর হর বম বম বলে একজন সন্ন্যাসী এসে দাঁড়ালো। অদ্ভুত চেহারার এই সন্ন্যাসী, দীর্ঘ জটাজুট, কপালে সিঁদুরের তীপুণ্ড, এতখানি কাঁচা পাকা দাড়ি, হাতে বেঁটে ত্রিশূল, রক্তবস্ত্র পরনে। সে এক ভয়ানক কাণ্ড। পাঠশালায় হইচই পড়ে গেল। অত বড় কড়া বেনি কাকার বেতের ভয় উপেক্ষা করে নিজের নিজের আসন ছেড়ে উঠে এসে সকলে উঠোনে নেমে দূর থেকে সন্ন্যাসীকে দেখতে লাগলো। বেনি কাকা তখনও পাঠশালায় নামেননি, কারণ তিনি নামবেন পেছনের দোতলা থেকে, যে দোতলা তিনি বা তার দাদা তৈরি করেননি, যা চুনকাম করার পয়সাও এখন তাদের নেই। সন্ন্যাসী আমাদের দিকে চোখ পাকিয়ে কটমট করে চাইতে লাগলো। বাপরে, ভস্য করে ফেলবে নাকি? সন্ন্যাসীরা তা পারে। তাছাড়া এমন সন্ন্যাসী, বয়স্ক লোক উপস্থিত নেই দেখে সন্ন্যাসী ঠাকুর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বললে, খবর দাও। কাকে? বাড়ির মালিককে। খবর দিতে হলো না। মদন জ্যাঠামশাই নেমে এসে ভ্রু কুঁচকে কঠোর স্বরে বললেন, কে তুমি? জয় হোক, বাবাজির জয় হোক। কি চাই? সন্ন্যাসী সে কথার উত্তর না দিয়ে একটা রাঙা জবা ফুল হাত থেকে বের করে মদন জ্যাঠার কপালে দিতে গেল। মদন জ্যাঠা বিরক্তিভাবে সরে যেতে যেতে বললেন, আহ, কি ওসব? কিছু না, প্রসাদী ফুল। এই। আবার একটা সেই রকমের রাঙা জবা ফুল মুঠোর মধ্যে ছিল। মদন জ্যাঠা কৌতূহলের সঙ্গে ওর হাতের দিকে চাইলেন। অমন ফুল অনেক পাই, কামাখ্যা থেকে কুড়িয়ে আনা। এই এই যে আর একটা রাঙা জবা। ও কি? এই খোকা, সরে এসো, নাও। আপনার ছেলে? এই একটা ব্যাপার। ঘোরালো হয়ে উঠছে ক্রমশ ব্যাপারটা। পাঠশালা শুদ্ধ ছেলে থ মেরে গিয়েছে। এই লোকটা কে? এই নাও না বাবা, অনেক পাওয়া যায়। এই। ও মা, ও বাবা, আমরা সবাই শিউরে উঠলাম। অফুরন্ত টাটকা রাঙা জবার ভাণ্ডার ওর হাতের মুঠোয়। ছোট্ট দুটো একটা ছেলে তো কেঁদেই উঠল। কিন্তু সর্বাপেক্ষা মুখের চেহারা আশ্চর্য রকমের বদলে গিয়েছে মদন জ্যাঠামশাইয়ের। তার সে কোচকানো ভুরু, সেই কড়া গলা সুর কোথায় চলে গিয়েছে, যেন মায়া মন্ত্রের বলে উড়ে গেছে। এখন তার মুখে সভয় কৌতূহল, বিস্ময় ও শ্রদ্ধার ভাব। তার পেছনে এসে দাঁড়িয়েছে তার তিন মেয়ে, নিরুদি, বাসন্তীদি ও শান্তিদি। ওরা দোতলার বারান্দা থেকে ব্যাপার দেখে ছুটে এসেছে। সন্ন্যাসী ওদের দিকে হাত দিয়ে দেখিয়ে বললে, তোমার মেয়ে? তিনটি? বিয়ে হয়নি দেখছি। এগিয়ে এসো মায়েরা, হাত দেখি। তুমি এসো। সুন্দরী নয় এমন মেয়ে নিরুদিদি এগিয়ে গেল।
হাত দেখেই 1 সেকেন্ডের মধ্যে বললে, বিয়ে হবে ভালো ঘরে, বড় চাকরি করবে, 50 টাকা মাইনে। 50 টাকা মাইনে মাসে? বেনি কাকা প্রশ্ন করলেন একটু অবিশ্বাসের সুরে। এত টাকা মাসে মাইনে পায় কারা? হাকিম হুকুম লোকেরা? 50 টাকা সহজ টাকা? হ্যাঁ, 50 টাকা মাসে। বলছি, শুনে যাও। এই এই আর একটা রাঙা জবা ফুল। হাত শূন্যে নাড়লেই এসে পড়ছে কোথা থেকে কে জানে। নাও, প্রসাদী ফুল, খোঁপায় গুঁজে রাখো। এইবার মদন রায় ও বেনি রায় দুই ভাই একত্রে কুড়ুল দিয়ে কাটা গাছের মতো সটান সোজা পড়ে গেল সন্ন্যাসী ঠাকুরের পায়ে। সাংঘাতিক ঘায়েল হয়েছেন দুজনে। সন্ন্যাসী হাত তুলে বললেন, জয় হোক, মঙ্গল হোক। অনেক দূর থেকে আসছি বাবা তোদের জন্য। বাবা বৈদ্যনাথ বলে দিলেন এখানে আসবার জন্য। তোমার নাম মদনলাল রায়? ভয়ে ও সম্ভ্রমে বিগলিত হয়ে মদন জ্যাঠামশাই হাত জোর করে জবাব দিলেন, আগে হ্যাঁ, তোর কথাই বলেছেন। কে বাবা? বাবা বৈদ্যনাথ। স্বপ্ন দিয়েছেন। সেসব গোপন কথা এখন বলবো না, নিরিবিলি বলতে হবে। এখন থাক, ধুনি বসাবো, জায়গা ঠিক করো। চণ্ডী মণ্ডপের সামনে বেলতলায় ধুনির আসন হয়ে গেল ঠিক। বর্ষাকাল বলে তাল পাতা কেটে দুখানা ছাউনি দেয়া হলো ওপরে। বেনি কাকা অনেক কাঠ জোগাড় করে আনলেন ধুনির জন্য। মস্ত এক গর্ত করা হলো। আমরা সবাই ঘিরে দাঁড়ালাম রগর দেখবার জন্য। খরচপত্র যা হচ্ছে সবই ওদের, আমাদের কি? দুধ আসছে, ঘি আসছে, আলু, আতপ চাল, সোনা মুগের ডাল, জিরে, মরিচ, লঙ্কা, এলাহি ব্যাপার। নিজেরা পান না খেলেও কোথা থেকে পানও জুটিয়ে আনতে লাগলেন মদন জ্যাঠামশাই। বাকি আশ্চর্য ব্যাপারটুকু সবই মদন জ্যাঠার মেয়ে, বড় মেয়ে নীরু দিদির মুখে আমার শোনা। যেভাবে শোনা সেইভাবেই বলে যাচ্ছি পর পর। নীরু দিদি কেন জানি নে আমায় বড় ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। বাসন্তী দিদি ও শান্তি দিদি বড় গোমুরে। আমার মতো দেখতে খারাপ ছোট ছেলের সঙ্গে কথা কইতে তত পছন্দ করে না। আমিও তাদের কাছে ঘেঁষি নে। নীরু দিদি ডেকে আমায় কুলের আচার খাওয়াবে, আমসত্ত্ব খাওয়াবে। আমি বড় 4তলা থেকে নোয়ার পেরে দিই ওকে। নোয়ার খেতে অম্ল মধুর, বেশি খেলে জ্বর হয়, অথচ পাকে বর্ষাকালেই, ম্যালেরিয়ার সময়েই। লুকিয়ে পারতে হয়, লুকিয়ে খেতে হয়। যাকে প্রথম দিনই রাত্রে সন্ন্যাসী ঠাকুর মদন জ্যাঠামশাইকে বললেন, অনেক দূর থেকে আসছি শুধু তোর জন্য। যে জন্য এসেছি সে কথা এখন বলি। কেউ নেই তো এখানে? আগে না। তোর বয়স কত? আগে 60। আমিও তাই শুনেছিলাম। ও, বেশি কিছু বলতে সাহস হয় না মদন জ্যাঠামশাইয়ের। ও বেলার ব্যাপারে মদন জ্যাঠা হেন চিজ একেবারে জল হয়ে গিয়েছেন। তুই রাজা হবি বলে আমাকে স্বপ্ন দিয়ে পাঠিয়ে দিলেন। গ্রাম হবিবপুর রানাঘাটের কাছে। বড় ছিল, ছোট হয়ে গিয়েছে, আবার বড় হবে। বাবার কৃপা। যা বলবো তাই করবি নিশ্চয়ই? আমার হুকুম অমান্য করবি নে? না না, কাউকে বলবি নে। সে কি কথা? যা একটা পেতলের আংটি নিয়ে আয়। অষ্টধাতুর হলে হবে? হাতেই আছে, হবে। ধুনির আগুনে ফেলে দে। কিছুক্ষণ কেটে গেল। সন্ন্যাসী ঠাকুর চিমটে দিয়ে ছাই সরিয়ে ছাই মাখানো আংটিটা এক ধারে নিয়ে এসে চিমটের আগা দিয়ে ছুঁড়ে দিলেন মদন জ্যাঠার দিকে। মদন জ্যাঠা হাতে তুলে নিয়ে
ছাই মুছে দেখে অবাক বিস্ময়ে কাঠপানা হয়ে গেলেন। অষ্টধাতুর আংটিটা সোনা হয়ে গিয়েছে। সেই আংটিটাই, কোনো ভুল নেই। সেই রাত্রে হরু গোয়ালার বাড়ি থেকে খাঁটি গাওয়া ঘি কেনা হলো 1 সের, সন্ন্যাসী ঠাকুরের ভোজনের জন্য। 5 শিকে দাম নিল গরজ বুঝে। বেনি মাধব রায়কে বিশেষ আমল দেয়নি সন্ন্যাসী ঠাকুর। তিনি গরুর পক্ষীর মতো হাত জড়ো করে বসে থাকলেও তাকে না সরিয়ে কোনো দরকারি কথা বলতো না সন্ন্যাসী। মদন জ্যাঠামশাই নীরবে সেবা করে যাচ্ছেন, বিনিময়ে মুখ ফুটে কিছু চাননি। হাজার হোক বুনিয়াদি বড় বংশের ছেলে, কিছু নেই হাতে, তাহলেও খাইয়ে দাইয়ে তাকে কিছু আদায় করে নেবে। এ ক্ষুদ্রত্ব মদন মহাশয়ের বংশের ধারা নয়। তৃতীয় দিন রাত্রে সন্ন্যাসী ঠাকুর বলল, তোর প্রতি প্রসন্ন হয়েছে। হাত জোর করে বিনীত কণ্ঠে বললেন, বাবার দয়া। লোহার কিছু জিনিস আছে ঘরে? দা আছে, কুড়ুল আছে, একটা মুগুর আছে, আমি ভাঁজতাম, খাঁড়া আছে। আচ্ছা। বিলক্ষণ ভেবে বললেন, তোর কয় মেয়ের বিবাহ বাকি? সব কজনের, একটিরও বিয়ে হয়নি, 4টি। কত টাকা দরকার? 4,000-এর কম আর 4টি তো পার করতে পারবো না। বড়টিতে কিছু বেশি গেলেও যেতে পারে, সে দেখতে তত ভালো না। ওই যে দুধ নিয়ে আসে, ওরই কপাল সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো বর ওই পাবে। বাবার দয়া, আমার দয়া নয়, তোর মেয়ের কপাল। কত টাকার দরকার বললি? 5,000। যা, দা 1খানা নিয়ে আয়। বাবা, 18 টাকা করে সোনার ভরি। 1খানা দা যদি সোনার হয়ে যায় তাতে 5,000 হবে না বাবা। বেশ, আর একটা যা হয় কিছু নিয়ে আয়, তবে লোভ করবি নে, বড় মানুষ হবার চেষ্টা করবি নে, ওতে ভগবান বিরূপ হন। অবশেষে কি কি জিনিস নিয়ে গেলেন মদন জ্যাঠামশাই সেই রাত্রে। সন্ন্যাসী ঠাকুর বললেন, আর একটা কাজ বাকি আছে। কত সোনার গহনা আছে তোর বাড়ি? মদন জ্যাঠামশাই ভেবে বললেন, এই ভরি 10-12। সেগুলো নিয়ে আয়। রাত 2টোর সময় স্ত্রী কন্যাদের উঠিয়ে তাদের গায়ের গহনা মদন জ্যাঠামশাই নিয়ে গেলেন যে। নিরুদির কানে 2টো ছোট মাকড়ি ছাড়া আর কোনো সোনা ছিল না। রাত্রে মাকড়ি 2টো খোলা গেল না, খুলতে গেলে কানে লাগে, তাই সে 2টো আর নেওয়া হয়নি। সন্ন্যাসীর পায়ের কাছে সেগুলো রেখে দিতে ঈষৎ চটে গিয়ে বললেন, আমার কাছে না, একটা ভাঁড় নিয়ে আয়, তাতে পুরে ধুনির মধ্যে রেখে দে। তারপর লোহার জিনিসগুলোও ধুনির আগুনে রাখা গেল। কিন্তু তার আগে সন্ন্যাসী ঠাকুর বললেন, তুই এখান থেকে যা। মদন জ্যাঠা চলে যাচ্ছেন, হঠাৎ সন্ন্যাসী ওকে ডেকে বললেন, আজ হবে না, সব নিয়ে যা। হবে না? না, আমি আসল কাজ ভুলে গিয়েছি। একটা লতার রস মাখাতে হবে লোহার জিনিসে। সে লতা আছে কিনা এ গাঁয়ের বনে জঙ্গলে কাল খুঁজে দেখব। যদি পাই তবে আবার এসব জিনিস আনিস। আজ সব নিয়ে যা। কি করা যাবে, সন্ন্যাসী ঠাকুরের মর্জি যে চরম, সেই মতো চলতে হবে, উপায় নেই। পরদিন সন্ন্যাসী ঠাকুর ধুনি ছেড়ে কোথায় চলে গেলেন। সন্ধে হয়ে গেল, তবুও আসে না। কিছু খেয়ে যায়নি সে, মদন জ্যাঠামশাইয়ের বাড়ি শুদ্ধ উপবাসী আছে সেজন্যে। অত বড় অতিথিকে না খাইয়ে ওরা খাবে কি করে? শেষকালে রাত 8টা আন্দাজ সন্ন্যাসী ঠাকুর ফিরল। মদন জ্যাঠা কিছু জিজ্ঞেস করতে সাহস করলেন না, শুধু বললেন, দুধ নিয়ে আসি? না, কাজ আছে। বাড়ির কেউ অভুক্ত আছে? বাড়ি শুদ্ধ সবাই অভুক্ত আছে শুনে বললেন, না না, সে কি কথা, সবাই খেয়ে নাও, কেবল মদন জ্যাঠা ছাড়া। রাত দুপুরের সময় সন্ন্যাসী ঠাকুর বললেন, যা, সব জিনিস আবার নিয়ে আয়, গহনা ভাঁড়ে নিয়ে আসবে। মদন জ্যাঠা লোহার আর সোনার জিনিসগুলো নিয়ে এলেন।
ছোট্ট একটা মাটির খুঁড়িতে কি একটা সবুজ রস ছিল। সন্ন্যাসী নিজের হাতে লোহার জিনিসে রস মাখালো। সোনার জিনিস ছুঁলও না। ধুনির আগুনে লোহার জিনিসগুলো দিয়ে ছাই চাপা দিল। এই পর্যন্ত মদন জ্যাঠা জানেন, কারণ তারপরেই সন্ন্যাসী ঠাকুরের আদেশে তাকে সে স্থান ত্যাগ করে চলে যেতে হয়। কেবল মদন জ্যাঠাকে যাবার সময় সন্ন্যাসী বললেন, সোনার গহনা ভালো মনে দিয়ে গেলি তো? হ্যাঁ বাবা। ঘুমোতে পারবি নিশ্চিন্ত মনে? কি যে বলেন বাবা। যা, ভোর হয়েছে, খুব ভোর, এখনো অন্ধকার আছে। মদন জ্যাঠামশাই ঘুমোতে পারেননি উত্তেজনায় আর কৌতূহলে। দোতলার ছাদ থেকে মুখ বাড়িয়ে ধনির জায়গা দেখবার চেষ্টা করলেন মদন জ্যাঠা। সন্ন্যাসী আছেন কিনা ভালো বোঝা গেল না। মদন জ্যাঠা নেমে এলেন, তাড়াতাড়ি গেলেন ধনির বেলতলায়। সন্ন্যাসী নেই। তার ঘটি, চিমটে, লাউয়ের খোল কিছুই নেই। মদন জ্যাঠা অবাক হয়ে গেলেন। সরল লোক, সরল অন্তঃকরণে ভাবলেন, নদীতে চান করতে গেলেন কি উনি? তারপর সসংকোচে এগিয়ে গেলেন ধীরে ধীরে ধনির একেবারে সামনে। ওই তো ভাঁড়টা আছে। ধনির ছায়ে লোহার জিনিসগুলো দেখা যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। ধনি ছুঁতে সাহস হলো না। বেলা হলো, রোদ অনেকখানি উঠে গেল। তখনও সন্ন্যাসী ঠাকুরের দেখা নেই। মদন জ্যাঠা কম্পিত হস্তে, কম্পিত বক্ষে ধনির মধ্যে হাত দিয়ে ভাঁড় উঠিয়ে নিলেন। ভাঁড়ের মধ্যে সোনার গহনাগুলো সব ঠিক আছে। ধনির ছাই সরালেন। লোহার জিনিসগুলো সত্যিকার সোনার জিনিস হয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। সব ঠিক আছে। মদন জ্যাঠা সেগুলো ফেলে দিয়ে কেঁদে উঠলেন। বাবা, ফাঁকি দিয়ে পালিয়ে গেলে কেন? আমি সোনা চাইনে। তুমি ফিরে এসো, এসো। তোমাকে দেখতে চাই বাবা, ফিরে এসো। ও বাবা, ফিরে এসো। লোক জমে গেল। আমরা পাঠশালায় গিয়ে মদন জ্যাঠামশায়ের চারিপাশে মুগ্ধ, ত্রস্ত, বিস্মিত গ্রাম্য লোকের ভিড় দেখতে পেলাম। সবারই হাতে সোনার দা আর সোনার চাবিতালাটা ঘুরতে লাগলো। সবাই দেখছে, এর হাত থেকে ওর হাতে যায়। সন্ন্যাসীকে আর খুঁজে পাওয়া গেল না। কেউ কোনো সন্ধান আনতে পারল না। মদন জ্যাঠামশাই তখনও কাঁদছেন। বন্ধুরা, এইখানে শেষ হয়ে গেল আজকের গল্প সোনা করার জাদুকর। যদি গল্পটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও এরকম গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্ট। আর প্লেলিস্টে আমার আজ পর্যন্ত আপলোড করা গল্প থরে থরে সাজানো আছে আপনাদেরই জন্য। যতক্ষণ না নতুন গল্প আনছে সেগুলি শুনুন। আর আজকে বিদায় নিলাম। নমস্কার।